রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়। ডিজির পদত্যাগের পর এবার সরিয়ে দেওয়া হচ্ছে পরিচালককেও। করোনায় মৃত্যুর হার কমকে সফলতা হিসেবে দাবি মন্ত্রীর। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে, যে আমাদের মৃত্যুর হার 1.5%, এটা হলো সবচেয়ে বড় নাম্বার। করোনা মোকাবিলার নামে সরকারি তহবিল থেকে খরচ শত শত কোটি টাকা। দেশে একদিনে আরো 42 জনের মৃত্যু। নেগেটিভ সনদ পেতে বিদেশগামীদের বিড়ম্বনা। রাজধানীর হাতিরপুলে আগুনের সংস্পর্শে হ্যান্ড স্যানিটাইজার থেকে বিস্ফোরণে চিকিৎসক দম্পতি দগ্ধ। গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটের স্বামী ভর্তি। বৃষ্টি হলেই ডোবে ঢাকা। জলাবদ্ধতা নিয়ে দক্ষিণের মেয়রের সঙ্গে ওয়াসার এমডির বাগবিতণ্ডা। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। এবং প্রলোভনের ফাঁদে ফেলে হাতিয়ে নিত কোটি কোটি টাকা। বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী ফারজানার নেতৃত্বে 12 নাইজেরিয়ানের প্রতারণা। গ্রেফতারের পর জানালো সিআইডি। সময় সংবাদের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পর এবার সরিয়ে দেওয়া হচ্ছে হাসপাতাল পরিচালককেও। তার অপসারণের ফাইলে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য সচিব। এদিকে ডিজির পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী এড়িয়ে যান। পরে তিনি দাবি করেন করোনা মোকাবেলায় সফল মন্ত্রণালয়। তোলপাড় স্বাস্থ্য খাত। নানা অভিযোগের মুখে এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও এক পরিচালককে সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার পদত্যাগ করেছেন মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। বুধবার সারাদিন মন্ত্রণালয়ের আলোচনায় কে হচ্ছেন নতুন মহাপরিচালক। গ্রেড 1-এর পদ হওয়ায় এটি মন্ত্রণালয় নির্ধারণ করে না। এ অবস্থায় সচিব জানালেন, নতুন মহাপরিচালক নিয়োগ হলে তার সাথে কাজ করতে প্রস্তুত মন্ত্রণালয়। কে নিয়োগ হবে না হবে আমাদের কাছে এখনো কোনো ইনফরমেশন নাই। এইটা আসলে প্রসেসটা জনপ্রশাসন থেকেই হবে, কারণ এটা তো অনেক বড় পদ। এর নিচের পদগুলো আমাদের মিনিস্ট্রি করে। পরে এ বিষয়ে মন্ত্রী কথা বলেন গণমাধ্যমে। অধিদপ্তরের পাশাপাশি মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে নানা সমালোচনা থাকলেও করোনাকালে দেশে মৃত্যুর হার কম থাকাকে বড় সাফল্য বলে দাবি করেন তিনি। ভালো করেছে কিনা সেটা সাংবাদিক ভাইরা তো ভালো বুঝতে পারেন। আপনি পরীক্ষায় কত নাম্বার পেলেন এইটার উপরে ডিপেন্ড করে আপনি পরীক্ষা কেমন দিয়েছেন। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে। নাম্বারটা কি? যে আমাদের মৃত্যুর হার 1.5%, এটা হলো সবচেয়ে বড় নাম্বার। যেটা আমেরিকাতেও 6%, ইউরোপে 10%, পৃথিবীটা হলো 6%। যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনের সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমরা চাই যে এখানে সুষ্ঠু পরিচালনা হোক। তবে এই সময় তার পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলেও বিষয়টি এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে খাদের কিনারে রেখেই সরে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। বিশেষজ্ঞরা বলছেন তার সরে যাওয়া ছিল অবধারিত। তবে কেবল পদত্যাগ কোনো সমাধান হতে পারে না। রাশেদ লিমনের রিপোর্ট। পাহাড় সমান অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 2016 সালে অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিয়োগ পান আবুল কালাম আজাদ। করোনা সময়ে এসে মানহীন পিপিএ, নকল N95 মাস্ক নিয়ে বিতর্ক, চিকিৎসকদের প্রতি অবহেলা, ডাক্তার নার্সদের নিম্নমানের থাকা খাওয়ার ব্যবস্থা, অভিযোগ আছে টেকনিশিয়ান নিয়োগের ক্ষেত্রে অনিয়মের। এসব নিয়ে প্রতিবাদ করায় একাধিক কর্মকর্তাকে বদলি। শুরু থেকে কেবল আইইডিসিআর এর একার হাতেই করোনার টেস্টের ভার ন্যস্ত। সময় মতো পর্যাপ্ত নমুনা সংগ্রহ ও কন্ট্রাক্ট ট্রেসিং এবং আইসোলেশন সেন্টার নিশ্চিতে ব্যর্থতা, হাসপাতালের শয্যা, অক্সিজেন সিলিন্ডার এবং আইসিইউ নিয়ে ভুল তথ্য দেয়া, সব মিলিয়ে একের পর এক অভিযোগ জমে পাহাড়ের রূপ ধারণ করে। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। করোনা পরিস্থিতিতে মাস্ক, গ্লাভস, পিপিই, সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, যাচাই বাছাই ছাড়াই করোনা পরীক্ষার অনুমতি দেয়া, রিজেন্টের সঙ্গে করোনার চুক্তি সই, শাহেদের অপকর্মের কথা জেনেও চুপ থাকা, আবার এ নিয়ে মন্ত্রণালয়ের দিকে অভিযোগ তুলে তোপের মুখে পড়েন তিনি। আর এতেই প্রকাশ্যে আসে করোনা নিয়ে মন্ত্রণালয় আর অধিদপ্তরের কাজের সমন্বয়হীনতা। জেকেজি কাণ্ডে অধিদপ্তরের অবস্থান ছিল প্রশ্নবিদ্ধ। একের পর এক অভিযোগ জমা পড়লেও এসব ক্ষেত্রে ব্যবস্থা নিতে ডিজি ছিলেন নীরব।
স্বাস্থ্য খাতের সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। তারই সময়কালে 14টি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে দুদক। এসবের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও তা আমলে নেননি তিনি। এরই মধ্যে অভিযোগ উঠেছে এসব অনিয়ম তদন্তে দুদককে অসহযোগিতার। বলতে গেলে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে হযবরলার অবস্থায় রেখেই পদত্যাগ করতে বাধ্য হন মহাপরিচালক। বিশেষজ্ঞরা বলছেন এই করোনাকালে স্বাস্থ্য খাতের যে বেহাল দশা সামনে এসেছে তাতে মহাপরিচালকের বিদায়টা যেন অবধারিত ছিল। করোনা নিয়ন্ত্রণে কার্যকরী কোনো ব্যবস্থা না নিতে পারা, এগুলো সব মিলিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে তার এখন দুটো বিকল্প ছিল, যে হয় তিনি পদত্যাগ করবেন অথবা তাকে সরিয়ে দেওয়া হবে। শুধুমাত্র একজন আপনার মহাপরিচালক, একজন সচিব বদলি করে বা পদত্যাগের মধ্যে দিয়ে যে স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নয়ন সম্ভব নয়। 2019 সালের এপ্রিলে চাকরির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিতে নিয়োজিত ছিলেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। এর আগে তিনি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বাস্থ্য খাতে সার্বিক অব্যবস্থাপনার সাথে যারাই জড়িত তাদের সবারই সরে যাওয়া উচিত বলে মনে করছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। এক্ষেত্রে মন্ত্রণালয়েও দায় আছে বলে মনে করছেন তিনি। এ খাতের বিশেষজ্ঞদের দাবি, সার্বিক দুর্নীতির তদন্তে গঠন করা হোক বিচার বিভাগীয় তদন্ত কমিটি। এহসান জুয়েলের রিপোর্ট। অব্যবস্থাপনা দৃশ্যমান হয় দেশে করোনা চিকিৎসা শুরুর পর থেকেই। তবে বরাবরই ব্যবস্থা নেওয়ার কথা বলা স্বাস্থ্য মন্ত্রণালয় বিপাকে পড়ে রিজেন্ট জেকেজির মতো ভয়াবহ জালিয়াতি সামনে চলে আসার পর। শুধু মহাপরিচালক নন, দেশের এই মহাদুর্যোগের সময় দায়িত্ব সামলাতে ব্যর্থ সবারই সরে যাওয়া উচিত বলে মনে করছেন দেশে চিকিৎসকদের সংগঠনের এই নেতা। কেন আমাদের গ্লাভস ঠিক আসলো না, কেন আমাদের চশমাগুলো ঠিক আসলো না, কারণ কি? মন্ত্রী উনি সব কমিটির চেয়ারম্যান, আমি জানি না হাউ ইটস পসিবল। একটা হাসপাতালের রেজিস্ট্রেশন নাই 5 বছর, তাকে পারমিশন দিয়ে দিল। এই দায়িত্ব তো ওনাদের। যারা এত বড় মিস্টেক করেন তাদের ব্যাপারে সরকার নিশ্চয়ই একটা নতুন চিন্তা ভাবনা করাই উচিত বলে মনে হয়। এটা যদি ব্যত্যয় ঘটে, ইউ মাস্ট গেট পানিশড হুএভার হি মে বি। একের পর এক এত অনিয়ম আর অব্যবস্থাপনা যখন বের হয়ে আসছে, তখন সবচেয়ে বেশি তদারকি করার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কিন্তু অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা আনয়নে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। পদে থাকুন কিংবা পদত্যাগ করুন, অভিযোগগুলোর ব্যাপারে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি বিশেষজ্ঞদের। দেশের স্বাস্থ্য খাতের উপর মানুষের আস্থা ক্রমেই কমে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই মুহূর্তে সময়ের প্রবল দাবি হচ্ছে একটি স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা। স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধে র্যাব এবং দুদকের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও এটি যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শস্যের মধ্যে ভূত তাড়ানোর উপরই জোর তাগিদ তাদের। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবিলার নামে প্রতি মাসে হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের পেছনে সরকার খরচ করছে শত শত কোটি টাকা। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবেই 2 শতাধিক হাসপাতালে এই মুহূর্তে রোগী আছে মাত্র 4,500। শত কোটি টাকা খরচ করে নির্মাণ করা ফিল্ড হাসপাতালগুলোতেও রোগী নেই বললেই চলে। মাহমুদ রাকিবের রিপোর্ট। গত মার্চে দেশে প্রথম করোনা শনাক্তের পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়ে আসছে। চিকিৎসার নামে সরকারের কাছ থেকে অধিদপ্তর ও মন্ত্রণালয় নানাভাবে শত শত কোটি টাকা বরাদ্দ নিলেও তার সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে দেখা যায় রাজধানীতে প্রায় 65 কোটি টাকা ব্যয়ে 2013 শয্যা বিশিষ্ট একটি ফিল্ড আইসোলেশন সেন্টার নির্মাণ করা হলেও সেখানে বর্তমানে রোগী আছেন মাত্র 17 জন, অথচ সেখানে স্বাস্থ্যকর্মী নিয়োগ রয়েছে 550-রও বেশি। একইভাবে ঢাকা মেডিকেলের কোভিড ইউনিট, মুগদা ও শেখ রাসেল সহ বেশিরভাগ হাসপাতালের পেছনে প্রতি মাসে কোটি কোটি টাকা ব্যয় হলেও সেসব জায়গায় সক্ষমতার অর্ধেক শয্যায় ফাঁকা। এছাড়া বিশেষায়িত কোভিড হাসপাতাল ঘোষিত হলি ফ্যামিলিতে সরকারিভাবে প্রতি মাসে প্রায় 7 কোটি টাকা খরচ হলেও সেখানে রোগী ভর্তি আছে মাত্র 143 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিষয়টি মাথায় রেখে তারা কোভিড হাসপাতাল কমানোর উদ্যোগ নিয়েছে। নতুন করে একটি হাসপাতাল চালু হওয়ার কথা ছিল ঢাকা সিটি কর্পোরেশনের
যে মার্কেটটিকে আমরা হাসপাতাল করতে চাচ্ছিলাম, সেটিকে হাসপাতাল করার কথা ছিল, সেটি আমরা আপাতত চালু করছি না। সব হাসপাতালের পরিচালকদের নির্দেশ দিয়েছি যে হাসপাতালের পাশাপাশি যে সমস্ত সরকারি রেস্ট হাউস আছে সেগুলিকে ব্যবহার করার জন্য, এবং আগে যে হোটেলের সঙ্গে যে সমস্ত চুক্তি করেছিল সেই চুক্তিগুলিকে কমিয়ে নিয়ে এসে নতুন করে চুক্তি করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর করোনার নামে ব্যবসা করছে বলেই মানুষ সেবা পাচ্ছে না। খরচ না করলে তো আর কিছু পাওয়া যাচ্ছে না, এই জন্য খরচ করার দিকেই বেশি আছে। মানুষের সেবা নিশ্চিত করার প্রয়োজনের তুলনায় টাকা খরচ হচ্ছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গাগুলোতে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। আমাদের সবচেয়ে বেশি টাকা খরচ করার কথা ছিল টেস্ট কেনার পিছনে। অনেক বেশি কস্ট দিয়ে, যেরকম বসুন্ধরা ফিল্ড হাসপাতাল হয়েছে, আয়োজন অনেক বড় কিন্তু সেবাটা অনেক ছোট হয়ে গেছে। করোনা নিয়ে যে একটা ব্যবসা চলছে না এটা নয়, এপিডেমিক কন্ট্রোলের যে লিডারশিপ ওটার দুর্বলতা ছিল গুরুতর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী করোনা চিকিৎসার জন্য দেশে এ মুহূর্তে মোট শয্যা রয়েছে মাত্র 15,468টি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2751 জনে। প্রায় 13,000 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 2,744 জন। দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে করোনা পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। করোনাকালের 137তম দিনে সারা দেশে 12,050 জনের নমুনা সংগ্রহ করে শনাক্ত 2,744 জন। আর গত 24 ঘন্টায় মারা গেছেন 42 জন। এর মধ্যে 37 জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আর বাকি 5 জন বাসায়। এ পর্যন্ত মারা গেছেন 2,751 জন। নিয়মিত সংবাদ বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন 1,805 জন। আর সুস্থতার হার 54.96%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন, তাদের মধ্যে পুরুষ 30 জন, নারী 12 জন। এ পর্যন্ত শনাক্তের হার 19.99%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,805 জন। এ পর্যন্ত সুস্থ 1,17,202 জন। বুলেটিনে সবাইকে মাস্ক পরার উপরও জোর দেওয়া হয়। যারা ধূমপান করেন, যারা মাদক গ্রহণ করেন, যারা তামাক বা তামাক জাতীয় দ্রব্য নিয়ে থাকেন, তারা এই বিষয়ে এখনই সচেষ্ট হন এগুলো পরিহার করবার জন্য। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। করোনা সংক্রমণের 137তম দিনে পা রাখলো বাংলাদেশ। আজও মারা গেছে 42 জন। আমরা প্রথমেই জানাবো, শেষ 24 ঘন্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা হয়েছে 12,050 জনের, যেখানে আক্রান্ত হয়েছেন 2,744 জন এবং মারা গেছেন 42 জন। মোট মৃত্যুর সংখ্যা 2,751 এবং সুস্থ হয়েছেন 1,805 জন। যদিও সুস্থতার হার কয়েকদিন থেকে আমরা খুব কম দেখছি, সব মিলে 1.25 লাখ এখন পর্যন্ত সুস্থ হয়েছে। আমরা যদি এরপরে আপনাকে জানাতে চাই রেখাচিত্রের মাধ্যমে বাংলাদেশের সংক্রমণের ঊর্ধ্বগতি। আমরা দেখেছি যে 8 মার্চ বাংলাদেশ প্রথম আক্রান্ত হয়েছিল করোনায়। এরপরে 2 জুনে এসে সেটি 50,000 ছাড়িয়েছে। এর মাত্র 16 দিনের মাথায় 18 জুন এসে 1 লাখ ছাড়িয়েছে। 18 জুন থেকে 2 জুলাইয়ের মাঝে আমরা দেখেছি আরও 50,000। তার মানে প্রতি 15 কিংবা 16 দিনে আমরা দেখছি 50,000 করে ছাড়িয়ে যাচ্ছে। এবং 2 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত এই 20 দিনে আমরা দেখছি যে আরও 63,000 আসলে বেড়েছে। 42 জন মারা গেছে, এর মধ্যে পুরুষ 30 জন, নারী 12 জন। এর মধ্যে 11 থেকে 40 বছর পর্যন্ত 5 জন, 41 থেকে 50 বছর পর্যন্ত 3 জন, 51 থেকে 60 বছর পর্যন্ত 11 জন এবং 61 থেকে 70 বছর পর্যন্ত 14 জন। 51 থেকে 70 বছর পর্যন্ত আমরা সবসময় দেখি যে মৃত্যুর হারটা বেশি এবং এবারও সেটি 25 জন। সারা বিশ্বে মৃতের হারের দিক থেকে সব থেকে শীর্ষে কারা আছেন? যুক্তরাষ্ট্র আছে শীর্ষে, তারপরে ব্রাজিল, তারপরে যুক্তরাজ্য, মেক্সিকো, তারপরে ইতালি। এই 5টি দেশে এখন পর্যন্ত সারা পৃথিবীতে মোট মৃত্যু 6,19,605 এবং এর মধ্যে শীর্ষ 5টি দেশে এই মৃত্যু 3,47,445 জন। স্বাস্থ্য বুলেটিনে বারবার বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চললেই একটি সুস্থ বাংলাদেশ গড়া সম্ভব। তো এই ছিল এখানকার সবশেষ। সরকার বিদেশগামীদের জন্য কোভিড নেগেটিভ সনদ বাধ্যতামূলক করলেও সব জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের প্রবাসীদের। শেষ মুহূর্তে টিকিট জোগাড় হলেও সময় মতো করোনা পরীক্ষা করতে না পারায় যাত্রা বাতিল হচ্ছে অনেকের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
করোনা পজিটিভ যাত্রীর বিদেশ যাওয়া ঠেকাতে 23 জুলাই থেকে সব বিদেশগামীর জন্য কোভিড সনদ বাধ্যতামূলক করেছে সরকার। বেসরকারি ল্যাবের সনদ নিয়ে প্রশ্ন ওঠায় করোনা পরীক্ষার জন্য 16টি সরকারি প্রতিষ্ঠানও নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু সরকারি নির্দেশনার আগে যারা এয়ারলাইন্সগুলোর দেয়া তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করেছেন তাদের পুনরায় পরীক্ষা করতে হচ্ছে। আর যারা শেষ মুহূর্তে টিকিট পেয়েছেন বিপদে পড়েছেন সেসব প্রবাসীরা। যারা আগে করে ফেলছে সেটা তো অ্যাকসেপ্টেবল হচ্ছে না, তাহলে আমাকে 2বার করতে হচ্ছে। ওখানে আমার 4000 টাকা নিছে। আমার ফ্লাইট হলো 6টার সময়, আর এরা 2টার থেকে 5টার ভিতরে রিপোর্ট দিব বলতেছে। তাহলে আমার রিপোর্টটা তো আরো আগে পাওয়ার দরকার, প্রতি জেলায় জেলায় হওয়া উচিত। এদিকে সব জেলায় করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় ঢাকার ডিএনসিসি মার্কেটে বিদেশগামীদের জন্য স্থাপিত করোনা পরীক্ষা কেন্দ্রের উপর বাড়তি চাপ পড়ছে। এই অবস্থায় করোনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো ও ফি কমানোর দাবি প্রবাসীদের। সিরিয়াল থাকতো, সিরিয়াল ওয়াইজ আমাদের ডাকটা আমরা করতাম, কিন্তু সেই সব সিস্টেম আমরা এখানে পাই না। এখান থেকে ফর্ম নিতে হচ্ছে, এখান থেকে টোকন নিতে হচ্ছে, অন্য জায়গাতে টাকা পে করা হচ্ছে। অনেক মানুষ তো, আরো কিছু বুথ বাড়ালে মনে হয় সবার জন্য ভালো হতো। আমাদের জন্য বেশি হয়ে গেছে এই টাকাটা, অবশ্যই আরো কমানো উচিত ছিল। রংপুরে স্যাম্পল দিবে, 24 ঘন্টাকে রিপোর্ট পেয়ে ঢাকা এসে ফ্লাইট ধরা তার জন্য ঝুঁকিপূর্ণ। দেখবেন সব ঢাকা দিয়ে চলে আসতেছে। এই জন্য পুরো দেশের লোডটা কিন্তু আমরা নিচ্ছি। প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ভ্রমণের জন্য করোনা টেস্ট স্বাস্থ্যসেবার মধ্যে পড়ে না, এজন্য খরচ হিসেবে কেন্দ্রে 3500 টাকা নেওয়া হচ্ছে বলে জানান মুখপাত্র। যারা বিদেশে যাচ্ছে তাদের জন্য তো এটা সরকারি স্বাস্থ্যসেবার মধ্যে পড়ছে না। টেস্টটাতে খরচ তো আছে 3000-এর উপরে, সেই খরচটা কিন্তু রাখা হচ্ছে। যাত্রার 72 ঘন্টার মধ্যে সরকার নির্ধারিত কেন্দ্রে নমুনা দিতে হবে বিদেশগামীদের। এরপর যাত্রার আগ পর্যন্ত আইসোলেশনে থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাতিরপুলে আগুনের সংস্পর্শে হ্যান্ড স্যানিটাইজার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়েছেন এক চিকিৎসক দম্পতি। এর মধ্যে স্বামীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তার। জানা যায় বুধবার রাত আনুমানিক 1:30টার দিকে ডাক্তার রাজীব ভট্টাচার্য নিজ বাসায় বড় হ্যান্ড স্যানিটাইজার বোতল থেকে ছোট বোতলে ঢালার সময় পাশে থাকা দাহ্য পদার্থ থেকে হঠাৎ আগুন লেগে যায়। এতে গুরুতরভাবে দগ্ধ হন তিনি। এ সময় স্ত্রী অনুসূয়া ভট্টাচার্য তাকে বাঁচাতে এগিয়ে আসলেও তিনিও দগ্ধ হন। এ সময় পাশের প্রতিবেশী অপর এক ডাক্তার এসে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসেন। রাতে ডাক্তার রাজীবের অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাজীবের শরীরের 87% এবং স্ত্রী ডাক্তার অনুসূয়ার 20% পুড়ে গেছে বলে জানান চিকিৎসকরা। এর মধ্যে রাজীব বর্তমানে আইসিইউ সাপোর্টে আছেন। ডাক্তার রাজীব বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএস নিউরোসার্জারির ফাইনাল ইয়ারে এবং ডাক্তার অনুসূয়া চক্ষু বিষয়ে ডিপ্লোমা করে রাজধানীর শ্যামলী সেন্টার হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। স্যানিটাইজারের বড় বোতল থেকে যখন ছোট বোতলে ঢালছিল তখন আশেপাশের হয়তো কয়েল বা অন্য কোনো ইয়ে থেকে সেটাতে আগুন ধরে যায়, প্লাস হচ্ছে রাজীবের গায়ে ধরে যায়। পরে ওর ওয়াইফ যখন বাসায় আর কি ওই আগুন নিভাইতে যায় তখন ওয়াইফের গায়ে আর কি চলছে। ওই বিল্ডিংয়ে আর একজন ডাক্তার থাকে, উনি এবং ওনার ভাই, প্লাস হচ্ছে আশেপাশের ফ্ল্যাটের লোকজন অ্যাম্বুলেন্স ডেকে দিচ্ছে যে পানি টানি ঢালছে। তারপরে ওনারা দুজন হচ্ছে ওকে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে। তখন আমাকে ইনফর্ম করছে, আমি তখন আনুমানিক রাত 2:45টার দিকে হচ্ছে আমি। রিজেন্ট শাহেদের বিষয়ে ব্রিফ করছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ। সরাসরি যাচ্ছি সেখানে। শাহেদ করিমের স্ত্রীর বিষয়ে বা ভাইস চেয়ারম্যান এই সংক্রান্ত আমরা অদ্যাবধি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা মূলত খতিয়ে দেখব। আপনারা জানেন একটি সেবা সংযোগ লাইন র্যাব ইতিমধ্যে চালু করেছে, যেটি আমরা আজ সন্ধ্যা 7টার পর এটি আমরা সেবা সংযোগ লাইনটি বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং যাদের অভিযোগ আছে পরবর্তীতে তারা ইমেইল যে অ্যাড্রেসটি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম সেটি চালু থাকবে। কোনো অভিযোগ থাকলে আপনারা বা কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেই মেইলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ। জি শিওর। রিজেন্ট শাহেদের বিষয়ে ব্রিফ করছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ। আমরা ছিলাম সেখানে। সময় সংবাদে আরও থাকছে। কুয়েতে আটক আদম ব্যাপারী পাপুলের দুর্নীতি তদন্তে স্ত্রী ও শালিকাকে দুদকের জিজ্ঞাসাবাদ। 1400 কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার।
সকালে কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আগের দুদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অলিগলি পেরিয়ে তলিয়ে যায় প্রধান সড়কও। অনেক স্থানে হাঁটু সমান পানি ডিঙিয়ে নগরবাসীকে যেতে হয় গন্তব্যে। পানি জমে যায় ঘরবাড়ি, অফিস, আদালত, দোকানপাটে। বিপত্তির যেন শেষ নেই, কি রিক্সা অথবা গাড়ি। এই যুদ্ধ করেই পৌঁছতে হয় কর্মক্ষেত্রে, ছুটতে হয় জরুরি প্রয়োজনে। বৃষ্টি হইলে পানি তলে যায়, এই দিন কত কষ্ট, কাজে যাইতে আসি ভিজে ভিজে। যানবাহনে পানি ঢুকে বন্ধ হয়েছে রাস্তার মাঝে। ভাঙা গর্ত থেকে উঠাতে বৃষ্টিতে ভিজে, তাই এভাবেই চলা। অবর্ণনীয় এই দুর্ভোগ এখন রাজধানীবাসীর প্রতিদিনের। 3 বছর জব করতেছি, 3 বছরে আমি সমস্যার সম্মুখীন। গত 5-6 বছর যাবত কোনো ব্যবস্থা নেওয়া নেই, এটা বলে দেওয়া হয়েছে। গলির ভেতরে জমা পানি বাসা বাড়িতে, পরিবার পরিজন নিয়ে পানিবন্দী হয়ে দিন কাটিয়েছেন সাধারণ মানুষ। ড্রেনেজ সিস্টেমটা খুবই খারাপ, আর কিছুদিন পর পরেই দেখা যায় যে পরিষ্কার করছে, কাটাকাটি করছে, কিন্তু আসলে আলটিমেটলি আমরা কোনো ফলাফলটা দেখতে পাচ্ছি না। অনেক আশ্বাস পাওয়া যায়, কিন্তু এটা কিছুই হচ্ছে না। দীর্ঘদিনের অনিয়ম, পরিকল্পনাহীনতা আর দুর্নীতিতে জরাগ্রস্ত ঢাকা সিটির পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে অসহায় জনপ্রতিনিধিরাও। সেবামূলক প্রতিষ্ঠান যেগুলো আছে তাদেরকে সিটি গভর্নমেন্টের আওতায় আনতে হবে। এগুলো করা না গেলে বিচ্ছিন্নভাবে এই সমন্বয় করা সম্ভব হবে না, এবং সমন্বয় হচ্ছেও না। পরিকল্পনার বিহীন যদি কাজ করে তাহলে এরকম অবস্থা হবেই। প্রতি বছরই হতাশার এই গল্প দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। এর থেকে পরিত্রাণ চায় নগরবাসী। বৃষ্টি হবে আর জলাবদ্ধতা হবে না, এমন দৃশ্য সবশেষ কবে দেখেছেন নগরবাসী তা মনে করাও এখন কঠিন। সমস্যার সমাধানে বারবার সংশ্লিষ্টদের সমন্বয়ের কথা বলা হলো, কোনো এক অদৃশ্য কারণে আটকে আছে সেবা সংস্থাগুলোকে এক করার সেই উদ্যোগ। তাই নগরবাসীর এখন একটাই দাবি, দুর্ভোগ কমিয়ে জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থাগুলো খুব দ্রুত একসঙ্গে কাজ করবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চ্যালেঞ্জের মুখে স্থানীয় সরকার মন্ত্রীকে নিয়ে খাল পরিদর্শনে বেরিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। সচিবালয়ে জলাবদ্ধতা নিরসনে টেকনিক্যাল কমিটির সভা শেষে বিকেলে মন্ত্রীকে খালের বাস্তব অবস্থা দেখাতে বের হন তিনি। কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয়ের ওই মিটিংয়ের জলাবদ্ধতা নিরসনে ওয়াসার দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুললে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয় দক্ষিণের মেয়রের। এরপরে স্থানীয় সরকার মন্ত্রীকে নিয়ে অভিযোগের ভিত্তিতে প্রমাণ দেখতে বের হন তিনি। মেয়র বলেছেন, ওয়াসার দায়িত্বহীনতা নিজ চোখে দেখাতেই মন্ত্রীকে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে হাতের ঝিল এলাকায় আছেন সহকর্মী আজহার লিমন, যাচ্ছি তার কাছে। লিমন। হাফসা, সচিবালয়ে জলাবদ্ধতা নিরসনে টেকনিক্যাল কমিটির সভায় সেবা সংস্থাগুলোর ঐক্যমত্যে না পৌঁছানোর পর যে পরিদর্শনে বেরিয়েছিলেন, বিশেষ করে ঢাকা ওয়াসা এবং ঢাকার 2 সিটি কর্পোরেশন ওয়াসার সঙ্গে ঐক্যমত্যে না পৌঁছানোর পর স্থানীয় সরকার মন্ত্রীকে নিয়ে ঢাকা দক্ষিণের মেয়র যে পরিদর্শনে বের হয়েছিলেন ঢাকার খালগুলোর বাস্তবিক হাল দেখানোর জন্য, তা কিছুক্ষণ আগে শেষ হলো সে পরিদর্শন। আপনাকে জানাতে পারি যে পরিদর্শন করেছেন সব মিলিয়ে 3টি খালের 3টি পয়েন্ট। এর মধ্যে রায়ের বাজারের একটি খাল রয়েছে, হাজারীবাগেরও একটি খাল রয়েছে, রামচন্দ্রপুরের খালেরও একটি পয়েন্ট রয়েছে। তো আমরা পুরো পরিদর্শনের সময়টাতে আমরা ওই 2 জনপ্রতিনিধির সঙ্গে ছিলাম। তাতে আমরা বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রীকে বেশ হতাশই দেখেছি। আসলে প্রতিটি খালই কিন্তু আমরা দেখছি ভরাট, দূষণ এবং দখলের শিকার হয়েছে, এবং কোনো ধরনের কোনো পানি প্রবাহ কিন্তু কোনো খালেই কিন্তু দেখেননি, যেমন জনপ্রতিনিধিরা, আমরাও দেখিনি। এরপর আসলে 2 জনপ্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে তাদের মতামত ব্যক্ত করেছেন। তারা আসলে হতাশ মন্তব্য ব্যক্ত করেছেন। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, যে দায়িত্ব ছিল ঢাকা ওয়াসার নগরীর ড্রেনেজ এবং খালগুলোর রক্ষণাবেক্ষণে, সেই দায়িত্ব পালনে তারা পুরোপুরি উদাসীনতা দেখিয়েছে এবং এর জন্য তাদেরকে শাস্তি পেতে হবে। এবং এরপর তারা আসলে এই পরিদর্শন শেষ করেছেন হাতিরঝিল এলাকায় এসে, যেখানে আসলে এই পয় নিষ্কাশনের একটি সুইচ গেট রয়েছে। এখানে এসে আসলে দক্ষিণের মেয়র এবং স্থানীয় সরকার মন্ত্রী দুজনেই কথা বলেছেন। আবারও
তো সেখানে দক্ষিণের মেয়র বলছে যে আইনত যেহেতু এই ঢাকার মধ্যে এই খালগুলো এবং এই খালগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেহেতু আইনত সিটি কর্পোরেশনের মধ্যেই পড়ে এবং এ নিয়ে আসলে জনপ্রতিনিধি হিসেবে জনগণের ভোগান্তির প্রেক্ষিতে তাদেরই কথা শুনতে হয়, সেহেতু যাতে দ্রুতই খালের দায়িত্বগুলো সিটি কর্পোরেশনকে যাতে হস্তান্তর করা হয়। স্থানীয় সরকার মন্ত্রী তখন পাশেই ছিলেন, উনি বলেছেন যে যেহেতু দুই মেয়র কেবলই নির্বাচিত হয়েছেন, তারা তাদের প্রস্তুতি শেষ করা মাত্রই তারাও আসলে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এই নগরীর যে খালগুলো সেই খালগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা সিটি কর্পোরেশনকে দিতে চায়। তো এই ছিল আমার কাছে সবশেষ। হাফসা। হাতিরঝিল এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আজহার লিমন। পদ্মার অব্যাহত পানি বৃদ্ধি, তীব্র স্রোত আর টানা বৃষ্টিতে কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে চরমভাবে বিঘ্নিত হচ্ছে ফেরি চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। মুন্সিগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল এবং মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফের তথ্য ও ছবিতে রিপোর্ট। বুধবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি, যাত্রী ও শ্রমিকদের বিড়ম্বনার যেন শেষ নেই। একদিকে পদ্মার পানি বেড়ে বিপদসীমার উপরে, অন্যদিকে তীব্র স্রোতের সঙ্গে পেরে উঠছে না ফেরি। এতে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে 12 ঘন্টা বন্ধ থাকার পর সীমিত আকারে চালু করা হয় ফেরি। ছোট বড় 16টি ফেরির মধ্যে চলাচল করছে মাত্র 5টি ফেরি। মাঘাটে 15 তারিখে আইছি, আজকে লগেন 22 তারিখ, এখন আমরা যাইতে পারতেছি না। খাওয়ার সমস্যা, নাওয়ার সমস্যা, মনে করেন থাকারও সমস্যা। ফেরির এই দুর্ভোগের কারণে মাঝে মাঝে আমি টিসি ফেরি কর্মকর্তাদের কাছে যদি যাই, আমরা ড্রাইভাররা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। বৃষ্টি বাদলের ভিতরে খুব কষ্ট ফেরি চলাচল এবং দুর্ভোগের ভিতরে আছি, গাড়ি ঘোড়া চালাইতে পারতাছি না। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। তীব্র স্রোত আর বৃষ্টির কারণে ঘাটগুলোতে ফেরি ভিড়তে সময় লাগছে দ্বিগুণ থেকে 3 গুণ। এতে ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় 6 শতাধিক যানবাহন। আমরা রাত্রের 1টা থেকে দাঁড়ায় রয়েছি, এই পর্যন্ত টিকিট সিরিয়ালে দিচ্ছে না। 2 দিন যাবত আমরা সিরিয়ালে আছি। সমস্যা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার সমস্যা আর টয়লেট বাথরুমের সমস্যা মূলত, আর এখানে টিকিট পাওয়া যাচ্ছে না। আজ 2 দিন ধরে আইছি, খাওয়াটা ঠিক মতন হচ্ছে না। বৃষ্টি বদলে মাল ভিজে গেলে তো ভাড়ায় পাবো না আমরা। এই নৌরুটে 15টি ফেরির মধ্যে 12টি ফেরি চলাচল করছে। রাউজে জাবিদা ঐশী, সময় সংবাদ। পদ্মার প্রবল স্রোতে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া কাঁঠালবাড়িয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এই বিষয়ে বিস্তারিত জানাতে শিমুলিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। মুন্সিগঞ্জের এই শিমুলিয়া ঘাটে কিন্তু কোনো ফেরি এখন নেই। সীমিত আকারে যে 5টি ফেরি চলাচল করছে সেগুলো নদীতে বা ওপারে চলে গেছে। এখানে কিন্তু যাত্রী এবং বিভিন্ন পর্যায়ের যানবাহন অপেক্ষা করছে পারাপারের জন্য। এই পর্যন্ত কিন্তু 350-র মতো গাড়ি পারাপার করা হয়েছে, যার মধ্যে মাত্র বড় গাড়ি 35টি আর বাকিগুলো হচ্ছে মোটরসাইকেল এবং ছোট বিভিন্ন ধরনের যানবাহন। গতকালকে কিন্তু পুরো যে দিন ফেরি চলাচল করেছে সেখানে মাত্র 652টি যানবাহন চলেছে, যার মধ্যে 46টি বড় গাড়ি ছিল। কিন্তু নর্মাল সময় কিন্তু এখানে 3 থেকে 4 হাজার গাড়ি পারাপার হয় এবং গেল মাসের 13 তারিখে কিন্তু এখানে 2600-র বেশি গাড়ি পারাপার হয়েছে। এই যে ব্যস্ততম ফেরিঘাট, সেখানে কিন্তু এই ফেরির অভাবে এখন মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ঈদের আগে নানা রকম পণ্যবাহী ট্রাক এখানে পারাপার না হবার কারণে অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়েছে। এখানে যে বহরের 16টি ফেরি আছে তার মধ্যে মাত্র 5টি ফেরি দিয়ে পারাপার হচ্ছে এবং পিছনে যে ফেরিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অলস বসে আছে। এখানে বিকল 4টি ফেরি ছাড়াও কিন্তু 7টি ফেরি অলস রয়েছে। এ ব্যাপারে বিআইডব্লিউটিসির যে এজিএম তিনি বলেছেন, গেলকাল একটা তাদের জরুরি মিটিং হয়েছে, সেখানে সংশ্লিষ্ট সচিব বলেছেন যে আগামী 25 তারিখের মধ্যে এই যে ডগইয়ার্ডে যে 3টি ফেরি আছে সেটি এই বহরে যোগ দিবে। কিন্তু এখানে যে এই স্রোতের সঙ্গে যে এখানকার যে পদ্মার যে স্রোত সেটি কিন্তু প্রতি সেকেন্ডে 14 ফুট গতি। এই প্রবল স্রোতে চলবার মতো কিন্তু পাল্লা দিয়ে চলবার মতো ফেরি এখানে এখনো পাঠানো হয়নি এবং এখানে পদ্মা কিন্তু 70 সেন্টিমিটার উপর দিয়ে বইছে এবং আশেপাশে বন্যা এবং করোনা সংক্রমণ এই ঝুঁকির মধ্যেই কিন্তু শিমুলিয়া ঘাটে নানা রকম বিড়ম্বনায় আছে মানুষ। এই ছিল শিমুলিয়া ঘাটের সর্বশেষ। হাফসা। শিমুলিয়া ঘাট এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ফরিদপুরে বন্যার পানিতে নতুন করে প্লাবিত হয়েছে 4 উপজেলার শতাধিক গ্রাম। মধুমতি নদীতে ভেঙে গেছে 50টি বসত ভিটা সহ 2 কিলোমিটার আঞ্চলিক সড়ক।
পদ্মার পানি বাড়ায় শরীয়তপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, তবে জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে নদী ভাঙনের কবলে পড়েছে চাঁদপুরের 2 উপজেলার চরাঞ্চল। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ফরিদপুরের সাদিপুর এলাকা, রাস্তা গড়িয়ে লোকালয়ে ঢুকছে পানি, বেড়েছে দুর্ভোগ। সদরপুর ও আলফাডাঙ্গা সহ 4 উপজেলার শতাধিক গ্রামের ঘরবাড়ি এখন পানির নিচে। মধুমতি গ্রাস করেছে আলফাডাঙ্গা বাজরা আঞ্চলিক সড়কের প্রায় 2 কিলোমিটার এলাকা। 3-4 গ্রাম আগে নদীতে ভেঙে চলে আসতে পারছেন, আমরা তো বাঁচতে পারতেছি না। লোন উঠে জমি রাখছি, ঘর করছি, সে বাড়িটা ভেঙে গেছে। শরীয়তপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক এখন পানির নিচে। পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে 4 উপজেলার অন্তত 100টি গ্রাম। দুরবস্থা স্যানিটেশন ব্যবস্থার, থামছে না বানের স্রোত। রাস্তাঘাট, ঘরবাড়ি ও হাটবাজার ছাপিয়ে প্রচণ্ড গতিতে পানি ঢুকছে লোকালয়ে। অবনতি হচ্ছে মুন্সিগঞ্জের বন্যা পরিস্থিতি। বন্যার পাশাপাশি টানা বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ। সরকারি হিসেবে জেলায় পানিবন্দী অন্তত 21,000 পরিবার। জামালপুরের 7 উপজেলার মানুষ ভাসছে বন্যার পানিতে। মানবেতর জীবন পার করছেন অন্তত 10 লাখ মানুষ। সড়ক তলিয়ে পরিণত হয়েছে জলাশয়ে। কোমর পানিতেই এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে হচ্ছে। বন্ধ হয়ে গেছে 45টি ইউনিয়নের সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। ভিটেমাটি হারিয়ে আসবাবপত্র ও গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। মেঘনার ভাঙনের কবলে পড়েছে চাঁদপুর সদর ও হাইনচর উপজেলার 6 ইউনিয়নের মানুষ। ভাঙন ঠেকানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আবু নোমান, সময় সংবাদ। উজানে ও দেশের অভ্যন্তরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে, যা 7 থেকে 10 দিন পর কমতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 24 ঘন্টায় তিস্তার ডালিয়া ও ঢাকার বালু নদীর ডেমরা পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করবে বলেও জানানো হয়। 30টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পয়েন্টগুলোতে প্রবাহিত হওয়ার ফলে 19টি নদী বর্তমানে বিপদসীমার উপরে অবস্থান করছে এবং এর ফলে 17টি জেলার বন্যা আক্রান্ত হয়েছে। আগামী 72 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল সহ উত্তর মধ্যাঞ্চল এবং পরবর্তীতে মধ্যাঞ্চলেও বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পরবর্তীতে অর্থাৎ 25-26 তারিখের পর থেকে মোটামুটি পানি বৃদ্ধির প্রবণতা কমে আসতে পারে এবং ধীরে পানি হ্রাস পাওয়া শুরু করতে পারে এবং বন্যা পরিস্থিতির সামগ্রিক উন্নতি এরপর লক্ষ্য করা যেতে পারে। তবে পুরোপুরি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে আমাদের আরও আগামী 7 থেকে 10 দিন সময় লেগে যেতে পারে এবং এরপর হয়তো বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসতে পারে বলে আমরা আশা করছি। অতিবৃষ্টি এবং 2 দফা বন্যায় সবজির ক্ষেত নষ্ট হওয়ায় বগুড়ার পাইকারি বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বিশেষ করে কাঁচামরিচ 3 থেকে 4 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন সবজির চারা নষ্ট হওয়ায় দাম বেড়েছে। পাইকারি ক্রেতারা বলছেন বেশি দামে সবজি কিনে খরচ দিয়ে মোকামে লোকসান গুনতে হচ্ছে তাদের। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বন্যায় এবং অতিবৃষ্টিতে ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের। 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের বেড়েছে 3 থেকে 4 গুণ। শুধু কাঁচামরিচই নয়, সব সবজিতে দাম এখন কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেশি। কোনো সবজি এখন 40 টাকার কমে মিলছে না। কৃষকরা বলছেন বৃষ্টি বন্যায় নষ্ট হয় এমন পরিস্থিতি। বাড়িঘর মনে করেন যে পানি উঠছে, জমিতে পানি উঠছে, এই জন্য ফসল কম হচ্ছে, এই জন্য দাম একটু বেশি। আগে আমদানি ছিল, দাম কম ছিল, এখন কালাই কম, এই জন্য দাম বেশি। বন্যা আছে সেই জন্য পটলের দাম বেশি। পাইকারি সবজি ক্রেতারা বলছেন হাটের অতিরিক্ত টোল এবং পরিবহন লেবার খরচের কারণে তারাও মোকামে সবজি বিক্রি করে লাভ করতে পারছেন না। মরিচের দাম বেড়ে গেছে, মরিচ গাছের মধ্যে পানি উঠে গেছে, জমিনের ভিতরে নষ্ট হয়েছে। কিনে আলা বেশি, আমদানি কম, আমার গাড়ি ভরার সব কিছু খরচা আমাদের সমান। আমাদের পত্তা পড়তেছে না, প্রতিদিন লস 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 যাচ্ছে। বগুড়ার মহাস্থান পাইকারি হাটে কাঁচামরিচ 140 টাকা, করলা বরবটি মুখী কচু প্রতি কেজি 40 থেকে 45 টাকা, ঝিঙ্গা পটল বেগুন 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বন্যায় বগুড়ায় প্রায় 2000 হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেশ তো বটেই, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে উদ্বাস্তু হওয়া মানুষের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত হয়েছে কক্সবাজারে। শুধু আবাস নয়, এখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন ও আর্থিক সচ্ছলতা আনতেও কর্মসূচি হাতে নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন প্রাথমিকভাবে 600 পরিবার ঠাঁই পাবেন সুদৃশ্য অ্যাপার্টমেন্ট ভবনে।
আগামীকাল প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। কক্সবাজার সদরের এয়ারপোর্ট সংলগ্ন কুতুবদিয়া পাড়া 1991 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর ভিটেমাটি হারানো মানুষদের বসবাস এখানে। দুর্যোগ থেকে বাঁচতে জায়গাটিতে আশ্রয় নিলেও দুর্ভোগ এখনও নিত্যসঙ্গী এসব মানুষের। নবনির্মিত আশ্রয়ন প্রকল্পে নিজেদের স্থায়ী ঠাঁই হওয়ার খবরে নতুন স্বপ্ন দেখছেন বাস্তুহারা ভুক্তভোগীরা। আমরা ফানির মাঝে বসবাস করতেছি, ওখানে গেলে আমাদের একটু সুবিধা হবে। ওখানে স্কুল আছে, রাস্তাঘাট আছে, বিল্ডিং এর মধ্যে থাকতে পারবো। সদরের খুরুশকুল মৌজায় বাঁকখালী নদীর কোল ঘেঁষে 1800 কোটি টাকা ব্যয়ে 253 একর জমিতে জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়ন প্রকল্প গড়ে তুলেছে সরকার, যেখানে 5 তলা বিশিষ্ট 19টি ভবন এখন প্রস্তুত। প্রথম ভাগে 600 পরিবার এবং পরবর্তীতে 139টি ভবন নির্মিত হলে এখানে বাস করবেন 4500-এর বেশি পরিবার। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তদারকিতে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এটা অত্যন্ত লো লাইং একটা এলাকা ছিল, যেটাকে উপরে করা হয়েছে। ফ্লাড প্লেনের যে একটা রিসার্চ, সেই রিসার্চটা এখানে করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এখানে একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে। জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকের দাবি, স্থায়ী নিবাসের পাশাপাশি টেকসই কর্মসংস্থান হবে এখানকার বাসিন্দাদের, বাড়বে পর্যটকদের আনাগোনাও। ওনাদের বেশিরভাগই হলো মৎস্যজীবী। প্রথম পর্যায়ে ওনাদেরকে মৎস্য ধরা এবং কাজ করে খেতে পারে, বিক্রি করতে পারে, শুটকি তৈরি করতে পারে, সেই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, ঋণ দেওয়া হবে। কক্সবাজার যেহেতু পর্যটন নগরী, সুতরাং পর্যটন নগরীকে কিন্তু এটা বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বে এটা রিপ্রেজেন্ট করবে। 5 তলা বিশিষ্ট প্রত্যেকটি ভবনে বাস করবেন 32টি পরিবার। থাকছে উপাসনালয়, স্কুল সহ অন্যান্য আধুনিক নাগরিক সুবিধাও। প্রকৃতির কোনো ক্ষতি না করেই বছরের পর বছর ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে। দাতা সংস্থাগুলোর অর্থায়নের দিকে না তাকিয়ে থেকে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেই এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। জলবায়ু বাস্তুচ্যুত নিরাশ্রয় মানুষের স্থায়ী আবাস প্রতিষ্ঠায় এটি বিশ্বে অনন্য নজির, দাবি নীতি নির্ধারকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, খুরুশকুল, কক্সবাজার। মৎস্য চাষে গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে এসে উন্নত ও আধুনিক পদ্ধতি গ্রহণ করার মাধ্যমে দেশীয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় গণভবন লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। মাছ চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিবারের মতো এবারও সারা দেশে পালিত হচ্ছে মৎস্য সপ্তাহ। চলতি মাসের 27 তারিখ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। এবারের মৎস্য সপ্তাহের স্লোগান, মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি। মৎস্য সপ্তাহের তৃতীয় দিনে বঙ্গভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কর্মসূচি চলাকালে বিপন্ন মাছ সংরক্ষণে বিনামূল্যে হ্যাচারি মালিক ও উদ্যোক্তাদের জার্ম প্লাজমা বিতরণ করবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। কুয়েতে গ্রেফতার আদম ব্যাপারী পাপুলের দুর্নীতি তদন্তে স্ত্রী ও শ্যালিকাকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে 1400 কোটি টাকা পাচার করার অভিযোগ রয়েছে পাপুলের বিরুদ্ধে। স্ত্রী ও শালিকার নামে বেনামে ঋণ নেয়া, শেয়ার কেনা সহ নানা অভিযোগ অস্বীকার করে পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম দাবি করেছেন, পাপুলের বিরুদ্ধে যা হচ্ছে সবই ষড়যন্ত্র। 25 জুন কুয়েতে মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশের সংসদ শহীদ ইসলাম পাপুলকে ঘুষ দেওয়া, মানব ও অবৈধ মুদ্রা পাচার এবং রেসিডেন্ট পারমিট বিক্রির অভিযোগে 21 দিন কারাগারে রাখার নির্দেশ দেন কুয়েত আদালত। এছাড়া তার বিরুদ্ধে কুয়েতের মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে 5 মিলিয়ন কুয়েতি দিনার রয়েছে বলেও অভিযোগ রয়েছে। কাজী শহীদকে নিয়ে ফলাও করে খবর ছাপে দেশটির গণমাধ্যম। তাকে নিয়ে আলোচনাও হয় সে দেশের পার্লামেন্টে। শুধু কুয়েতে নয়, দেশেও চলছে তার বিরুদ্ধে মানব পাচার ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। এর মধ্যে পরিবারের নামে বেনামে ব্যাংকের ঋণ নেয়া, সম্পদভোগ, নিজের ও স্ত্রীর নামে শেয়ার কিনে ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগও রয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচার সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের শুরুতে পাপুলের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম এবং শালিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকে হাজির হয়ে তিনি জানান, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই অভিযোগ। কুয়েতের আদালতের অভিযোগও ষড়যন্ত্র বলে দাবি তার। এটা আমাদের সরকার এবং আমাদেরকে বদনাম করার চেষ্টা চলতেছে। এছাড়া আমি আর কোনো কিছুই দেখি না। যা আছে আমরা বাংলাদেশে আছি, আমাদের সবকিছু বাংলাদেশে আছে, আমরা পালিয়ে যাওয়ার জন্য আসি, এই দেশকে দেওয়ার জন্য আসছি। আপনারা যেটা জানতেছেন এগুলো আসলেই ষড়যন্ত্রমূলকভাবে হচ্ছে বিষয়গুলো। ইংরেজি দৈনিক আরব টাইমস জানিয়েছে, পাপুল ও তার কোম্পানির অ্যাকাউন্টে ৫ মিলিয়ন কুয়েতি দিনার রয়েছে, যার মধ্যে ৩ মিলিয়ন দিনার কোম্পানির মূলধন, যা ফ্রিজ করেছে দেশটির আইনি সংস্থা। ২৭ জুন মানব পাচারের অভিযোগে কুয়েত পুলিশের হাতে গ্রেফতার লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম সহ পরিবারের ৪ সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখাকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে কোটি টাকার পার্সেল এসেছে আপনার ঠিকানায়। সেই পার্সেল নিতে প্রথমে ৫০,০০০, তারপর কয়েক লাখ টাকা খরচ, কিন্তু শেষ পর্যন্ত সেই পার্সেল আর আসে না। এমনই প্রতারক চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে এমন প্রতারণা করে মাত্র ২ মাসে এই চক্রটি হাতিয়ে নিয়েছে ৫ থেকে ৬ কোটি টাকা। চক্রের মূল হোতা ফারজানার নেতৃত্বে অবৈধভাবে বসবাসকারী নাইজেরিয়ার ১২ নাগরিক চালাতো অপরাধ কর্মকাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে প্রথমে বন্ধুত্ব, তারপর ইনবক্সে চলে এসেছে বিদেশ থেকে কোটি টাকার পার্সেলের গিফটের তথ্য। কিভাবে সংগ্রহ করতে হবে তারও বিবরণ দেওয়া থাকে মেসেঞ্জারে। তাৎক্ষণিকভাবে ফোন চলে আসে গ্রাহকের মোবাইলে। কিভাবে পার্সেল সংগ্রহ করতে হবে জানিয়ে দেওয়া হয় সেই পদ্ধতি। এই পুরো কাজটি সম্পন্ন করেন ১২ নাইজেরিয়ান নাগরিক। আর এই চক্রকে সহায়তা করেন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রিধারী রাহাতারা খানম ওরফে ফারজানা মহিউদ্দিন, যিনি নিজেকে কাস্টমস কর্মকর্তা হিসেবে পরিচয় দেন গ্রাহকের কাছে। গত ২ বছর ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ভাড়া বাসায় অফিস নিয়ে ভুয়া পার্সেলের নাম করে মানুষকে ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে এই চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। উদ্ধার করা হয়েছে ৫টি ল্যাপটপ সহ ১৪টি মোবাইল ফোন। এই নারীটা আসলে প্রকৃতপক্ষে রাহাতারা খানম তার নাম, বাট বেসিক্যালি সে ফারজানা মহিউদ্দিন নাম দিয়ে ফোন করতেন, এবং ফোন করার পরে বলা হয় যে আপনার এরকম একটা কাস্টমসের ক্লিয়ারেন্সের জন্য ডিউটিজ আছে, এবং এটা একটা বড় অ্যামাউন্ট, ৪ লাখ ৫ লাখ কখনো ৭ লাখ। নাইজেরিয়ান পরিচয় দেওয়া এই চক্রের বেশিরভাগেরই নেই পাসপোর্ট, কারোই নেই বৈধ কাগজপত্র। সিআইডি বলছে লেনদেন হওয়া অ্যাকাউন্টের বিষয়েও তদন্ত করা হচ্ছে। এই চক্রটাই তাদের যে পর্যন্ত আমরা তথ্য পেয়েছি গত ২-২.৫ মাসে ৫ থেকে ৬ কোটি টাকা কিন্তু তারা হাতিয়ে নিয়েছে। এটা কিন্তু মানে একজন ভিকটিমের জন্য হয়তো ১০ লাখ বা ১৫ লাখ নাইজেরিয়া থেকে বাংলাদেশে এসেছেন, এবং আনফর্চুনেটলি কারোই কিন্তু কোনো বৈধ ভিসা বা বাংলাদেশে অবস্থানের জন্য বৈধ কোনো পারমিট নাই। এই ঘটনায় রাজধানীর পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে দেশে অবস্থানের জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং এরা প্রত্যেকে খুশি রেখেই হয়তো কাজটা করে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি বাধাকে উপেক্ষা করেই টানা চতুর্থ দিনের মতো চলছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। সকালে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিঠুন রানারা। টানা বৃষ্টিতে বিসিবির একাডেমি মাঠ ভেজা থাকায় রানিং করতে পারেননি কেউই। সকালে সবার আগে আসেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। জিমে ঘণ্টাখানেক ঘাম ছড়িয়েছেন তিনি। এরপর একাডেমি মাঠে রানিংয়ের জন্য আসলেও মাঠ অনুপযুক্ত থাকায় ফিরে যেতে হয়েছে রানাকে। এরপরই জিমে আসেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। জিম সেশন শেষে তিনি যান ইনডোরে। ব্যাটিং অনুশীলন করেন ৩০ মিনিট। তবে বৃষ্টির কারণে শিডিউলে নাম থাকলেও আসেননি ওপেনার ইমরুল কায়েস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়। ডিজির পদত্যাগের পর এবার সরিয়ে দেওয়া হচ্ছে পরিচালককেও। করোনা নিয়ন্ত্রণের সফলতার দাবি মন্ত্রীর। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে, যে আমাদের মৃত্যুর হার 1.5%, এটা হলো সবচেয়ে বড় নাম্বার। করোনা মোকাবিলার নামে সরকারি তহবিল থেকে খরচ শত শত কোটি টাকা। দেশে একদিনে আরও ৪২ জনের মৃত্যু। নেগেটিভ সনদ পেতে বিদেশগামীদের বিড়ম্বনা।
রাজধানীর হাতিরপুলে আগুনের সংস্পর্শে হ্যান্ড স্যানিটাইজার থেকে বিস্ফোরণে চিকিৎসক দম্পতি দগ্ধ। গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। বৃষ্টি হলেই ডোবে ঢাকা, জলাবদ্ধতার জন্য ওয়াসাকে দায়ী করলেন দক্ষিণ সিটি মেয়র। সরেজমিনে মন্ত্রীকে নিয়ে খাল পরিদর্শন, বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। এবং প্রলোভনের ফাঁদে ফেলে হাতিয়ে নিত কোটি কোটি টাকা। বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী ফারজানার নেতৃত্বে 12 নাইজেরিয়ানের প্রতারণা। গ্রেফতারের পর জানালো সিআইডি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।